আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলি। বিশেষ করে আমরা কথা বলি আমাদের দেশের রাজনৈতিক অবস্থা কী, আমাদের দেশের সামাজিক অবস্থা কী, আমাদের যে নতুন করে আবার ৩৬ জুলাই যে নতুন করে আবার নতুন এক বাংলাদেশকে আমরা পেয়েছি, আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর যে বাংলাদেশ আবার আমরা পেয়েছি, সেই প্রত্যাশিত বাংলাদেশ কতটা এগিয়েছে, সেই বাংলাদেশের সংস্কারগুলো বা কতটা এগিয়েছে, সেগুলো নিয়ে আমরা এই সংলাপে কথা বলি। আমরা আজকে আমাদের সংলাপের বিষয় হচ্ছে সংস্কার ও দাবি। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত হওয়ার কথা রয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আমরা এম এ আজিজ ভাই, আপনাকে দিয়েই শুরু করছি। আমাদের অনেকগুলো বিষয় আলোচনা করব। তার আগে আমরা প্রথমেই আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা রুহের মাগফিরাত কামনা করতে চাই। 4 আগস্ট চট্টগ্রাম আন্দোলনে, বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিতে ফেনীর দাগন ভূঁইয়ার মাদ্রাসার স্টুডেন্ট 16 বছরের সাইফুল ইসলাম আরিফ দীর্ঘ 1 মাস 26 দিন সিএমএসে ভর্তি থাকার পর আজকে মহান রবের ডাকে সাড়া দিয়ে তিনিও চলে গেলেন। এতদিন পরও যাচ্ছেন, শাহাদাত বরণ করছেন। আমরা ভারাক্রান্ত এই কিশোরের শাহাদাতে তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আজকের এই আলোচনা শুরু করছি। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার, আপনি জানেন। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ আমরা দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। আপনার শফিক রহমান এবং মাহমুদুর রহমান দুজন কিন্তু এই আইনে কিন্তু এক ধরনের মামলা হয়েছে। তো এরকম ডিজিটাল নিরাপত্তা আইন ছিল, এটাকে স্প্রেড করে 57 ধারাকে স্প্রেড করে সাইবার সিকিউরিটি আইন করা হয়েছে। তো এটা আমরা বিশেষ করে গণমাধ্যমের সাংবাদিক কর্মীরা এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এটাকে আমরা কালো আইন হিসেবে চিত্রিত করেছি। কারণ এই আইনে যে কোনো ব্যক্তিকে, বিশেষ করে সাংবাদিকদের জন্য কিন্তু এটা বড় ধরনের অন্তরায়। যেমন আপনি জানেন, বড় পত্রিকার সম্পাদক 64 প্রায় 50টা ডিস্ট্রিক্টে একই মামলা করে সারা দেশে ঘুরাইছে। এটা হলো এই তখন ছিল ডিজিটাল নিরাপত্তা আইন। তো এছাড়াও আরও কয়েকটা আইন আছে যেগুলা বর্তমান সরকার বলেছে, যেসব ধারা নিবর্তনমূলক সেগুলোকে সংশোধন করা হবে। তারপরে ধরেন, বিশেষ করে এই সরকার যেমন আপনার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, যে তথ্য অধিকার আইন, সেখানেও কিন্তু সংশোধন দরকার আছে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে না। যেমন একজন, আমি জানি, টিআইবির নির্বাহী পরিচালক উত্থাপন করেছেন, কিন্তু তার ভাষাগুলো একটু কর্কশ বা কড়া হয়ে গেছে। আমার কথা হলো যে একটি জায়গায় সংশোধন করলেই তথ্য অধিকার আইনে এটা হলো সংশোধন করা যায়। যেমন ধরেন, আপনি সাংবাদিক, আপনি যদি কোনো তথ্য চান, তাহলে আপনার 15 দিন সময়ের ভিতরে তথ্য দিবে। যদি তথ্যটা 2টি অর্গানাইজেশনের সাথে সম্পর্কিত থাকে, তাহলে আরও 15 দিন সময় নেবে। তারপরে তিনি বলবেন, যদি না দিতে পারে তাহলে বলবে আপনাকে দেওয়া গেল না, তখন আপনি যাবেন কোর্টে। তো এখন ধরেন, একটা সাংবাদিক একটা এক্সক্লুসিভ রিপোর্ট করতে চায়, তার তথ্য এখন দরকার। মিডিয়ার কম্পিটিশন, হয়তো একদিন অপেক্ষা করতে পারে, কিন্তু তার জন্য তো 1 মাস অপেক্ষা করা সম্ভব না। সুতরাং এই আইনটায়, এই ধারাটা কিন্তু আপনার স্বাধীন সংবাদপত্র অন্তরায়। এই কারণেই যে কোনো রিপোর্টের তথ্য চাইলে যদি এত দেরি হয়, 1 মাস দেরি হয়, কারণ আর তথ্য তো সহজে দিতে চায় না। ধরেন, আমার কাছে মনে হলো যে এই অফিসে এই দুর্নীতিটা হয়েছে, আমি সেই তথ্য চাইলাম, সে তো শেষ পর্যন্ত এই তথ্য দিতে চাইবে না। এই তথ্য পাইতে হলে নিশ্চয়ই 1 মাস ঘুরাবে, তাহলে তো আমি সমস্যা। এখন যেটা করা হয়, যে ওই অফিসের ভিতরেই একজন আর একজনের প্রতিপক্ষ থাকে, সে তখন লিক করে দেয়, সেইটাই রিপোর্ট হয়। তো এই জন্য আমি বলছি, তারপরে ধরেন যে এটা নিয়ে কথাই হয় না। ধর 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট,
হ্যাঁ, এটা কিন্তু কোনো ব্যক্তিকে ইচ্ছা করলেই সরকার বা পুলিশ ইচ্ছা করলে বিনা দোষে তাকে ধরে নিয়ে জেলখানায় রেখে দিতে পারে যতদিন খুশি। এটাও একটা নিবর্তনমূলক আইন। তো এইসব আইনগুলিকে তো সংশোধন হওয়া খুবই জরুরি। আর আমি সাংবাদিক হিসেবে বলবো, সাংবাদিকতার, স্বাধীন সাংবাদিকতার যেগুলো অন্তরায়, সেগুলো অবশ্যই তো পরিবর্তন হইতে হবে। তো এই জন্যে আমি বলতেই চাই যে এই সরকার যে প্রতিশ্রুতি দিচ্ছে যে নিবর্তনমূলক যে আইনগুলি আছে, সেই আইনগুলোর যেসব জায়গায় সংশোধন দরকার সংশোধন করবে। কিন্তু এই সংশোধন করলেই হবে না। যেটা আমি আগে বলতে চেষ্টা করেছি যে শফিক রহমান এবং মাহমুদুর রহমান দুজনের 7 বছরের জেল হয়েছে। জেল হওয়ার পরে এই শফিক রহমান আপিল করে এটাকে বেল নিয়ে রাখছিল, হ্যাঁ, কিন্তু স্থগিত করে রাখছিল। আর মাহমুদুর রহমান কিন্তু অলরেডি জেলে চলে গেছে। এখন যদি স্বাধীনভাবে বিচার কার্য না হয়, কারণ তারা দুজন নাকি তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র করেছে, জয়কে হত্যা করার ষড়যন্ত্র করেছে। এখন এই ষড়যন্ত্রের কারণে তার 7 বছর জেল। এখন লোয়ার কোর্টে হাজির হয়েছে, লোয়ার কোর্টে তো 7 বছর জেল হলে কাকে বেল দেওয়ার এখতিয়ার নাই লোয়ার কোর্টের, এই জন্য মাহমুদুর রহমানকে জেলে যেতে হলো। সুতরাং স্বাধীনভাবে বিচার বিভাগ আপনার স্বাধীনভাবে যদি কাজ না করতে পারে, অন্তত বিচার বিভাগ এইটা যে আপনার ঠিক এই গত আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময়ে রায় হয়েছে, তখন তো বিচার বিভাগ স্বাধীন ছিল না, বিশেষ করে লোয়ার কোর্ট তো নাই। তো নিশ্চয়ই এটা বোঝা যাচ্ছে এটা নির্দেশিত রায়, নাইলে এই রায়ে একটা ষড়যন্ত্র করেছে একজনকে হত্যা করার, তাও আবার ফের সেই হাজার হাজার মাইল দূর থেকে। সে রয়ে গেছে আমেরিকায়, এখান থেকে ষড়যন্ত্র করে তার 7 বছর জেল। এটা তো আপনার জেলটা কম হলেও তো বেল পেতে পারত। আজিজ ভাই, আমরা এই আলোচনায় ফিরবো, আমি একটা ছোট্ট ব্রেকে যাব, তারপরে প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। আশা করছি বিরতির পরে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ আমরা আবার ফিরবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা কথা বলছি, আপনারা জানেন, সংস্কার ও দাবি এই নিয়ে। আমরা বিরতির আগে ছিলাম সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কাছে। আমরা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্টুডিওতে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় জেনেছেন সংস্কার ও দাবি। আমরা সংস্কারের প্রসঙ্গ শুনবো পরে। তার আগে আপনারা জানেন যে দাবি নিয়ে আজকে এই সরকার আসার পরেই বেশ কিছু দাবি দাওয়া নিয়ে মাঠে নেমেছে। তেমনি আজকেও সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেও তার সাথেও দেখা করেছে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা একটু দেখে আসি, তারপর আপনাদের কাছ থেকে কথা শুনবো। সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনে গেলে চাকরি প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হন বেশ কয়েকজন। পরে ধীরে ধীরে একত্রিত হয়ে দীর্ঘক্ষণ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দীর্ঘ 12 বছর আন্দোলন করেও চাকরি প্রত্যাশীদের বৈষম্যের সুরাহা হয়নি অভিযোগ বিভিন্ন জেলা থেকে আসা আন্দোলনকারীদের। দীর্ঘ 12 বছর ধরে আমাদের এই যে 35 প্রত্যাশীদের সাথে কখনো আলোচনা করা হয় নাই, এখনো ঠিক একই রকম। যখন 35টা হবে তখন আমাদের জন্য আমরা শুধু সরকারি চাকরির পিছনে না ছুটে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে ঢুকতে পারবো। আমরা চাই আমাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করে দেওয়া হোক। বাচ্চা কাচ্চার চাপ থাকে বিয়ের পরে, তো সেখানে আমাদের 35টা যদি দেয় আমি একটা সময় পাবো পড়াশোনা করার, আমরা চাকরিতে অ্যাপ্লাই করার। প্রধান উপদেষ্টা সহ নীতি নির্ধারকরা সমঝোতার বার্তা না দিলে রাজপথেই লাশ হবার হুঁশিয়ারি দেন চাকরি প্রত্যাশীরা। আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন, নয়তোবা আমরা এখানে লাশের কাফনের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো। প্রয়োজন আবু সাইদ ভাইয়ের মতো আমরাও শহীদ হব, এটা আমাদের যৌক্তিক দাবি। এদিকে যমুনাকে ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। সহিংসতা এড়াতে পুরো রাস্তা জুড়ে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
অন্যদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বিবেচনা করতে কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনার থেকে শুরু করি। দেখলেন যে এদের আসলে এই দাবিটি অনেক দিনেরই। আজকে এই দাবিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে টিয়ার সেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে এবং তারপরে তো প্রতিবেদনে আপনি দেখেছেনই। আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দাবি এই গভর্নমেন্ট আসার পর থেকে দাবি দেওয়া উঠেছে বিভিন্ন দিক থেকে। একবার আশুলিয়ার দিকে দাবি উঠলো, অনেক দাবি, অনেক। প্রকৃতপক্ষে আমি মনে করি এই গভর্নমেন্টকে দাবি পেশ করার কোনো প্রয়োজন নাই। এই গভর্নমেন্টই কারোর জন্য আসেও নাই। যার যে দাবি আমাদের দেশে অভ্যাস হয়ে দিয়েছে, যখন যার দাবি পেশ করতে হয় সুযোগ পেলেই সে পেশ করে। আমি মনে করি পরের গভর্নমেন্ট আসার পরে এই সব দাবি দেওয়ার বিবেচনা করা প্রয়োজন। তবু তারা একটা কমিটি করেছে যে আমরা দাবি বিবেচনা করে দেখব, কিন্তু এই গভর্নমেন্টকে কাজ করতে দেওয়া উচিত। বিশেষ করে যে সমস্ত কাজের উদ্দেশ্যে তারা এসছেন এই কাজটা সম্পাদন করা দরকার। এসব কাজ বাদ দিয়ে যদি এখন এই দাবি দেওয়া পূরণ করার জন্য সময় ব্যয় করতে হয়, তাহলে কিন্তু তারা তো আলমের সামনে আসেন নাই। এই টাইমের মধ্যে তাদেরকে মূল কাজটা করার চেষ্টা করতে হবে। এই জন্য আমি মনে করি দাবি দেওয়া থাকতেই পারে, আমাদের দাবি অনেকেরই আছে, কিন্তু এসব দাবি দেওয়া পূরণ করা, দাবি দেওয়া পেশ করা নিয়ে ব্যস্ত হওয়া এবং পূরণ করার কাজে ব্যস্ত হয়ে পড়া আমি মনে করি এটা সঙ্গত না। আমি অনুরোধ করবো যারাই দাবি করতে চান রাজনৈতিক গভর্নমেন্ট আসুক, তারপরে দাবি করেন। এই গভর্নমেন্ট এই কাজের জন্য আসে নাই মূলত, তারপর আমরা দাবি করছি। এখন এই দাবি করতে গিয়ে যে ধরেন লাঠিচার্জ হচ্ছে, কিছু আহত হচ্ছে, এগুলো খুব দুঃখজনক ব্যাপারে। এটা আমরা আশা করি না এবং গভর্নমেন্টের কাছে কিছু আশা করে না। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় চলে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে আশা করি না কিন্তু হয়ে যাচ্ছে, করতে হচ্ছে আমাদেরকে। এই জন্য আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট লোকদেরকে যে দাবি দেওয়া পেশ না করে এখন এই গভর্নমেন্টকে তার কাজ করতে দিন এবং রাজনৈতিক গভর্নমেন্ট আসার পরে আপনার দাবি দেওয়া পেশ করেন। এই অন্তর্বর্তী সরকার আসার পরে আপনি দেখেছেন যে ধারাবাহিকভাবে এই দাবি নিয়ে এর আগেও একবার মাঠে নেমেছিল এই সরকার আসার পরই। আর তারপরে হচ্ছে যে এছাড়া আনসারদের আন্দোলন হয়েছে, আমাদের সংখ্যালঘুর নামেও আন্দোলন হয়েছিল। তো সেখানে বিভিন্নভাবে আপনারা আপনাদের জায়গা থেকে কিন্তু বলেছেন, আজিজ ভাইরাও বলার চেষ্টা করেছে যে অন্তর্বর্তী সরকারের কাজ এটা না, তারা এটা পারবে না। তো তারপরও এইগুলো নিয়ে মাঠে আসছে। তো এই যে আসছে একদিক থেকে আইনশৃঙ্খলা, আবার তারা সেন্সিটিভ একটা জায়গায় সেখানে পৌঁছতে চাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে। তো এই যে পরিবেশটা তৈরি হচ্ছে আবার, তো এই পরিবেশটা আসলে যাতে না হয় সেটার ব্যাপারে আসলে সরকারেরও বা কি করণীয় আছে? আর সরকারের করণীয় তেমন কিছু নাই মনে করি আমি। তো সরকারের জন্য এই দাবির প্রশ্নে সরকার একটা কমিটি গঠন করেছে, এটা একটা পদক্ষেপ বলা যায় যে এটা ভালো পদক্ষেপ তারা নিয়েছে। এই জন্য গভর্নমেন্টকে খুব সহজতার সঙ্গে দূরদর্শিতার সাথে পদক্ষেপ নিতে হবে। যেহেতু দাবি আমরা পেশ করেন না, অনুরোধ করলে তো তারা শুনছে না, দাবি হতে পেশ করবে। তারপর এগুলোতে এত বেশি গুরুত্ব না দিয়ে কমিটি গঠন করে বা অবজারভেশন করা কী করা যেতে পারে এগুলো বিবেচনা করে রেখে দেওয়া ভালো আমি মনে করি। কারণ এই সময় ব্যয় করে সময় নষ্ট করাটা আমি মনে করি সঙ্গত হচ্ছে না। আমি আজিজ ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে শুনি। দেখেন, এই সরকার আসার পরে বড় বড় কয়েকটা দাবি নিয়ে মাঠে নেমেছে। যেমন ধরেন আপনার 15ই আগস্ট 32 নম্বরে ফুল দেওয়ার নামে, সেখানে তো ভারত থেকে আপনার পতিত প্রধানমন্ত্রী তিনি তো বলেইছে ওখানে গিয়ে আপনার গণঅভ্যুত্থান ঘটাতে, সেটা ছাত্ররা প্রতিহত করেছে। তারপরে ধরেন এই যে বিচার বিভাগে প্রধান বিচারপতির নেতৃত্বে সব বিচারকদের ডেকেছিল, সেখানে একটা বিচারিক কু হওয়ার সম্ভাবনা ছিল, সেটাও ছাত্ররা প্রতিহত করেছে। আনসাররা সেক্রেটারিয়েটে ঘেরাও করেছিল এবং আনসাররা ঢুকেও পড়ছিল সেক্রেটারির ভিতরে। তো প্রেস ক্লাবের সামনে ঢোকা যাচ্ছে না, এত লোক। তো আমি নিজে আনসারদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এত লোক আসছেন, হোটেলে থাকেন, পয়সা দেয় কে? কথা বলে না। ঠিক আছে আসছেন,
এই যে নতুন নতুন ড্রেস হঠাৎ করে কোথায় পাইলেন? হ্যাঁ, তখন ভাই আমরা বানাইছি। তারপরে শেষটা হলো অর্ধেক আনসার সচিবালয়ে ঢুকে গেছে, তাদের দাবি মানা হয়েছে, মানার পরে একটা সেকশন দাবি উইথড্র করছে, আর একটা গ্রুপ বলছে আমরা মানি না, মানব না, বসে আছে। তখন বাধ্য হয়ে ছাত্ররা গেছে, যা তাদের প্রতিহত করছে, ওখানে আর্মিও ছিল, পুলিশ ছিল, তাদেরকে ধরে নিয়ে জেলে ঢুকাই দিছে। তো এগুলো কিন্তু প্রতিবিপ্লব, এটাতে প্রতিবিপ্লবের গন্ধ পাওয়া যায়। ওই দাবিগুলোর সাথে এখন 35-এর বয়সসীমা করা, সেটা তো কিছুটা ভিন্নতা আছে। এটা ভিন্নতা বললেও আমি বলছি যে এখানে যে ছাত্ররা শাহবাগে আন্দোলন করছিল, সেখান থেকে এসে প্রধান উপদেষ্টার বাসভবন যেখানে থাকেন তিনি, সেখানে ঘেরাও করছে, অর্থাৎ তাকে বাধ্য করা। এখন 35 বছরের ব্যাপারে কিন্তু একটা দুরকম মত আছে। অধিকাংশ চায় যে ঠিক আছে 35 বছর হোক, দেশে বেকারত্ব আছে, কিছু লোক হোক, আপত্তি নেই। কিন্তু এখানে মেসেজ দুইটা, যে এখানে যারা সংগঠিত হয়েছে, এই যে পতিত ফ্যাসিস্টের, এখানে তো সব প্রফেশনে তো লোক আছে, এদের ভিতরে যে নাই এমনটা কেমন বলেন? তারপরে একটা বিষয় তো ইতিবাচক, সেটি হচ্ছে যে গত 15 বছর 16 বছরে কি কল্পনা করা যায় যে তারা গণভবনের একদম দরজার কাছে গিয়ে এরকম আন্দোলন করবে, গণভবনের ভিতর থেকে প্রধানমন্ত্রী তাদেরকে আবার নিয়ে যাবে, সেই যে চিত্র, সেই চিত্র কি কল্পনা করা যেত? না, আমি বলি যে ধরেন এখানে যেটা হয়েছে, এখানে এখন দেশ সরকার যে প্রসেসে ভাবেই থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার আর পলিটিক্যাল সরকারই হোক, এদেশে ধরেন সব প্রফেশনেই কিন্তু বৈষম্য আছে, দাবি দেওয়া থাকে, আলোচনা করতে চায়। কিন্তু এখন এই যে আমাদের নেতা আপনার ভাই কাদের ভাই যে বললেন, আমিও মনে করি যে ধরেন এখানে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা মিনিস্ট্রির দায়িত্বে আছে, যার মিনিস্ট্রি তাদের কাছেই অ্যাপ্রোচ করা উচিত, বৈঠক করে তাদের সাথে দাবিগুলো প্লেস করার সুযোগ দেওয়া উচিত। তারপরে ধরেন এই যে কমিটি হয়েছে, এরকম কমিটি করা। তবে এখানে কিন্তু আমি পজিটিভ দুটো সাইন পেয়েছি। একটি হচ্ছে ধরেন পুলিশ ধরে নেওয়া হয়েছে, নিষ্ক্রিয় হয়ে গেছে, টমাটাইজ, পুলিশ এখন টিয়ার গ্যাস থাকতে পারে, এটা কিন্তু খবর এক। দুই হচ্ছে আপনি ঘেরাও করবেন, কোনো প্রতিহত করা হবে না, যেটা আগে হইতো, যে কোনো মনে চাইলেই যদি একটা ঘেরাও করা যায়, মনে চাইলেই দাবি আদায় করা যায়, এটা যদি শুরু হয়ে যায় তো দেশে তো অরাজকতা শুরু হয়ে যাবে। এটা তো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নাই, এটা তো আসলে বেসিক্যালি 12 জনের একটা কমিটি দায়িত্বে আছে। পলিটিক্যাল পার্টি তো গ্রাম পর্যন্ত সমর্থক থাকে, এখানে তো তাও নাই, তাদের তো কোনো মেসেজ নাই। এদিকে স্বৈরাচার তো প্রত্যেকটা প্রফেশন, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ এত হাইলি পলিটিসাইজড করে ফেলছে যে এখানে তো অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার সহযোগিতা করা, যে সবাই আন্তরিক, এটাও তো বিশেষ করা যায় না। সুতরাং কিছুটা তো শক্তি প্রয়োগ করতেই হবে, করছে। এখন আমার কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে ঘোষণাই দেওয়া উচিত, যার দাবি আছে, যে মন্ত্রীর যে দাবি আছে, মন্ত্রণালয়ের দায়িত্ব, তাদের সাথে সরাসরি কথা বলুক, অথবা লিফলেট দিক, অথবা দাবি লিখিত দিক, যদি তাদের পক্ষে মানার সম্ভব হয়। আজকে ওনাদের যারা আসছিল তারা বলছে যে তারা প্রধান উপদেষ্টা ছাড়া কারোর সাথে, এটা তো কোনো যুক্তি হলো না। প্রধান উপদেষ্টা সবার সাথে কথা, প্রধান উপদেষ্টা মানে সরকার প্রধান, সরকার প্রধান আমি চাইলাম আমার সাথে কথা বলবে, তার মিনিস্ট্রি নাই, প্রশাসন নাই। এখন আমার কথা হচ্ছে যে এই জায়গায় বক্তব্য হচ্ছে যে এটা আসলে ফোর্স করা হয়েছে, এই শব্দটাই প্রমাণ করে যে এখানে অনুপ্রবেশকারী আছে। ধন্যবাদ আজিজ ভাই। আমি সেই শব্দটা, আপনি অনুপ্রবেশকারী আছে এরকম একটা সন্দেহ সংশয় আপনি আছেন, কিন্তু দীর্ঘদিন থেকে আশুলিয়া বা শ্রমিক অসন্তোষ চলছে, আপনি জানেন, আপনি পোশাক তৈরি খাতে। আজকে দুঃখজনক ঘটনা ঘটেছে, আশুলিয়ায় আবারও বিক্ষোভ হয়েছে, গুলিতে একজন নিহত হয়েছে, 3-4 জন আহত হয়েছে। এটির 25 তারিখ তাদের 18 দফা দাবি মেনে নেওয়া হয়েছিল। আহমেদ আব্দুল কাদের, আপনার কাছে ফিরছি। সেই মেনে নেওয়ার পরে আবারও সেই অসন্তোষ চলছে, এবং আপনি ঘটনাগুলো দেখেছেন যে সেখানে আসলে যাদের সাথেই কথা বলা হয়েছে তারা বলেছে যে আমরা শুনেছি শ্রমিক আটকে রাখা হয়েছে, আমরা শুনেছি তাদের উপর নির্যাতন করা হয়েছে। এটি বলতে বলতে আসলে
এই বিশৃঙ্খলা তৈরির যে বিষয়গুলো কিভাবে দেখছেন? আসলে শ্রমিক খাত আমাদের এই মুহূর্তে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, আসলে গার্মেন্টস খাত। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকদিন, গত সপ্তাহে তো বেশ গোলমাল হয়েছিল, জি, এবং অনেক কলকারখানা বন্ধ ছিল। যাক, আমরা ভাবলাম যে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছিল যে আমাদের ইন্ডাস্ট্রি এগুলো ফেল করবে কিনা। সেরকম যাই হোক, একটা মীমাংসা হয়েছিল যে তার দাবি দাওয়া মেনে নিয়ে খুলেছিল সব। হঠাৎ করে আজকে এটা ঘটলো কেন? তারা এই যে অনুমানের ভিত্তিতে বলা, স্পেকুলেশন, আমাদের আটকে রেখেছে, নিবেদন করা হচ্ছে, এই করতে করতে গোলমাল হয়ে যাচ্ছে। এইগুলোর সঙ্গে মনে রাখতে হবে যে আমাদের যারা শত্রুপক্ষ অথবা প্রতিদ্বন্দ্বী পক্ষ, তাদের হাত থাকতেই পারে। এটা স্বাভাবিক আমরা সন্দেহ করতে পারি যে আমাদের এই গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য দেশি বিদেশি চক্রান্ত চলছে। এবং এখন যেহেতু শীতকাল আসতেছে, অর্ডারের গুলো আসছে এবং সামনে সাপ্লাই দিতে হবে, জি, এই জন্য এটাকে ডিলে করা অথবা পিছিয়ে ফেলা অথবা আমাদের কাজকে বন্ধ করে দেওয়া, এই ধরনের চক্রান্ত সম্ভাবনা, প্রচুর সম্ভাবনা আছে আমি মনে করি। এই জন্য শ্রমিকদের এই সেন্টিমেন্টের কাজে লাগিয়ে কিছু কিছু পক্ষ থেকে এগুলো করা হবে। এই জন্য এগুলো কোনোভাবে দমন করা হচ্ছে আমি মনে, কিন্তু সাথে সাথে শ্রমিকদের সঙ্গে সম্পর্ক রেখে শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে এগুলো সমাধান করা দরকার। সেখানে আলোচনা তো নিশ্চয়ই হয়। আজকে আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি এবং সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়েছে। এখানে দুটো দাবি তাদের, হচ্ছে যে তাদের বকেয়া বেতন দাবি, আর হচ্ছে যে বন্ধ ইন্ডাস্ট্রি খুলে দেওয়ার দাবি। দাবিগুলো রাজপথে কার কাছে আসলে করছিল, যেখানে এর আগে শ্রম অধিদপ্তর থেকে, শ্রম মন্ত্রণালয় থেকেও বসা হয়েছিল সংশ্লিষ্টদের সাথে। প্রশ্ন হচ্ছে যে এই ধরনের অসন্তোষ তৈরি হবে, এটির তো সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেখানে গোয়েন্দা সংস্থা কাজ করার কথা, সেখানে রাজনৈতিক এখন যারা করেছে, এখন যারা এই সরকারকে সহযোগিতা করতে আপনারা চান, সহযোগিতা করতে আপনারা বদ্ধপরিকর, তাদেরও শ্রমিক সংগঠনগুলো আছে, তাহলে তারা কি করছেন? সেটা তো প্রশ্ন উঠতেই পারে। এখন এদের যে অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করি যে শ্রমিক সংগঠন যে সমস্ত যাদের আছে, এখানে শ্রমিক সংগঠন তো আছে অনেকগুলো, এদের সঙ্গে কথা বলা দরকার, কথা বলে সমাধান বের করতে হবে। কারণ মানুষ একটা গুলি করে মেরে ফেলা এটা কোনো সমাধান না, এটা উত্তেজনা তৈরি করে। শ্রমিকদের দাবি দেওয়া যথার্থ হলে এটা মানতে হবে, আমরা মনে করি। আর দাবি দেওয়ার নামে অনেক সময় অনেক বেশি দাবি দেওয়া হয়, তারা নিজেরা জানে যে এটা মানা হবে না। এই ধরনের দাবি দেওয়া তো দিয়ে এখন এই মুহূর্তে গভর্নমেন্টকে বিব্রত করার প্রয়োজন নাই মনে করি। গভর্নমেন্টকে বিব্রত করা তো না, আমাদের বর্তমান ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা চলতেছে। এবং এদেরকে বুঝতে হবে, যারা শ্রমিক আন্দোলন যারা করেন, শ্রমিক নেতাদেরকে বুঝতে হবে যে আমাদের এই শ্রমিকদের স্বার্থ রক্ষিত হবে কখন, ইন্ডাস্ট্রি থাকলে চললে। আর যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় অথবা সেখানে সমস্যা তৈরি হয়, তাহলে তো তাদের স্বার্থ রক্ষা হবে না। দাবি 100টা করা যেতে পারে, কিন্তু দাবি তো মানা হওয়ার স্কোপও থাকবে। ডক্টর কাদের, সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন যে শ্রমিকদের এই বঞ্চনার ইতিহাস কিন্তু দীর্ঘদিনের আছে। সেক্ষেত্রে এই বঞ্চনাগুলো আসলে মানে কিছু বঞ্চনার তো আপনি অস্বীকার করার উপায় নেই। না, আমরা অস্বীকার করছি না তো। শ্রমিকদের দাবি দেওয়ার অনেকগুলি যুক্তিসঙ্গত, জি, এটা তো সত্য কথাই। কিন্তু দাবি দেওয়া পূরণ করার জন্য উভয় পক্ষ, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ, তাদের তো নেতারা আছেন, তো রাস্তাঘাটে যাওয়ার আগে তো নেতাদের মাধ্যমে এটা সমাধান করতে হবে। এবং আমি আশা করি যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ আর গভর্নমেন্ট এর মধ্যস্থতা করবে। জি, এম এ আজিজ, আপনার কাছে ফিরে। শ্রম উপদেষ্টার নেতৃত্বে বিজেএমই অর্থাৎ মালিক পক্ষ, শ্রমিক পক্ষ মিলে এটার সমাধান হয়ে গেছিল, এবং উপদেষ্টা সাহেব বলেছেন এটার সমাধান হয়ে গেছে, মালিক পক্ষও বলেছে, অর্থাৎ বকেয়া বেতন দেওয়া হবে, ইন্ডাস্ট্রি সব খুলবে। এখন বকেয়া বেতন কেন দিবে না? সব তো একভাবে দেখবে। স্বৈরাচারের পতন ঘটেছে, ফ্যাসিস্টের, এবং আওয়ামী লীগ তো ছোট সংগঠন না, সব জায়গায় তার সমর্থক আছে, ডিস্টার্ব করতেই চাইতে পারে। কিন্তু আপনি শ্রমিকের বেতন বকেয়া রাখবেন কেন? সমঝোতা হওয়ার পরেও আপনি ইন্ডাস্ট্রি তাদের বেতন পাওনা বেতন না দিয়ে আপনি বন্ধ রাখবেন কেন? কারণ এই দেশ থেকে যত টাকা পাচার হয় দুটো ভাবে, একটি হলো প্রধানত দুটো ভাবে, একটা হলো ওভার ইনভেস্টিং, আন্ডার ইনভেস্টিং।
তো কারা ব্যবসা করে? এই দেশের এক্সপোর্টের 80% করে হলো গার্মেন্টস। তো এখানে তারা মালপত্র এক্সপোর্ট ইম্পোর্ট করতেছে না। তারপরে আছে হুন্ডি। এই 16 বছর 17-15 বছরে একটা হুন্ডি ব্যবসায়ী ধরা পড়ছে, শুনছেন? শোনেন নাই তো, আপনি মিডিয়ার লোক, আমি তো শুনি নাই। এখনো একটা মিডিয়ার লোক একটা হুন্ডি ব্যবসায়ী ধরতে পারে না কেন? আবার হুন্ডি যারা করেছে তাদেরকে হত্যা মামলায় হয়তো গ্রেফতার দেখানো হচ্ছে ওই হুন্ডির জন্য। এটা হবে না তো, হুন্ডি গ্রেফতার, কিন্তু বলতে হবে হুন্ডিটাও রাখতে হবে। হুন্ডিতে আইন নাই শাস্তি দেওয়ার, কিন্তু পাচার করার হুন্ডি তো পাচার করে, আইন আছে। তো আমার কথা হলো দৃশ্যমান করতে হবে যে হুন্ডি ব্যবসায়ীকে ধরা হয়েছে। আমি তো হুন্ডি ব্যবসায়ীকে চিনি, সরকার ছেড়ে না কেন? অর্থ পাচারের তো বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিটে আপনার আওয়ামী লীগ সরকারের সময়ই 187 জনের তালিকা দেওয়া ছিল, তৈরি করছিল তারা, এবং এটা হোম মিনিস্ট্রি দুদকে দেওয়া ছিল। ওই সরকার যেমন কাউকে কিছু বলে নাই, এখনো তো তালিকা ধরে শুরু করতে পারে, করে না কেন? যতই বলেন এই সরকার, এটা ঠিক, সব রাজনীতিবিদ আমরাও সময় দিতে চাই, কিন্তু এদের গতি কচ্ছপের গতি, এটা ঠিক। কারণ দৃশ্যমান সব জায়গায় তো কিছু করতে হবে। আজিজ ভাই, এই প্রসঙ্গে একটি বিষয়, সেটি হচ্ছে যে যেভাবেই হোক শ্রমিকের কিন্তু আবার রক্ত ঝরেছে, একটা পরিবারের সেখানে উপার্জনক্ষম ব্যক্তিটি চলে গেল। তো আমাদের কাছে সংখ্যা হতো একজন, আমরা যে একজন চলে গেল, সেক্ষেত্রে নিশ্চয়ই যারা যে কারণে আইন শৃঙ্খলা বাহিনী যদি গুলি চালায় বা অন্য পক্ষ হয়েছে কিনা সেটি খুঁজে দেখার নিশ্চয়ই কথা বলবেন। আর আইন শৃঙ্খলা বাহিনী গুলি করলেও সেটি আন্দোলন দমাতে হোক অথবা বিশৃঙ্খলা দমাতে হোক, সেটির তো একটি নিয়ম আছে যে গুলিটা আসলে কিভাবে করবে। না, গুলি তো ধরেন, গুলি যদি করার পর্যায়ে আসে, টিয়ার গ্যাস মারবে, তাতেও যদি না হয় ব্ল্যাঙ্ক ফায়ার করবে, তাতেও গুলি করলে পায়ে গুলি করবে। এর উপরে তো গুলি করার, মানুষ মারার তো কাউকে লাইসেন্স দেওয়া হয়নি, কাউকেই না। সুতরাং এই যে শ্রমিকরা যে আন্দোলন করেছে, আবার শ্রমিকরাও অনেক সময় অবুঝের মতো গাড়ি ঘোড়া ভেঙে দিছে, তার জন্য হয়তো মব ঠেকানোর জন্য গুলি করছে, কিন্তু গুলি করে মানুষই মেরে ফেলছে। এটা আমি মনে করি তাকে, যাকে মারা হয়েছে তাকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। এখন আপনি 1 লাখ 1.5 লাখ টাকা দিলেন, তাতে জীবনের মূল্য হয়ে গেল, কতটা দিবেন? সেটা তো মালিকরা দিবে, সরকারকে অ্যাসার্ট করতে হবে। এই জন্য পলিটিক্যাল সরকার দরকার। মালিকদের সাথে বিজেপির সাথে আলোচনা হলো, আপনি বকেয়া বেতন দেবেন, আপনি ইন্ডাস্ট্রি খুলবেন, সমঝোতা হলো, আপনি কেন ইন্ডাস্ট্রি খুললেন না? কেন বকেয়া বেতনের জন্য আন্দোলন করতে হচ্ছে? আর শ্রমিকের লেভেলটা ভাববেন। শ্রমিক, আমরাও হোয়াইট কালার শ্রমিক, আমরাও তো আন্দোলনের সময় একটু বেপরোয়া হয়ে যাই, তাই না? আর শ্রমিকরা তো গার্মেন্টস শ্রমিক, একদম ধরেন বাসায় কাজ করতো বা এখন গার্মেন্টসের কারণে করে না, ওখানে কাজ করে, তারা তো তাদের দাবির জন্য তাদের লিটার করে দিছে, আসো মিছিল করি, ভাঙচুর করে ফেলছে, এটা অবুঝের মতো করছে। এখন আমার বক্তব্য হলো যে এর মূল হচ্ছে রোগের ওষুধ না, রোগটা নির্ণয় করে রোগের উৎস বন্ধ করতে হবে। সমস্যার উৎস তো আমি মনে করি যে এই মালিকরা, বিজেএমই, তারা ঘটনা তৈরি করছে, তাদেরকে ধরতে হবে যে তুমি এই গুলি করার পরিস্থিতি তুমি করছো, তুমি বাকি বেতন বকেয়া দাও নাই কেন, তুমি ইন্ডাস্ট্রি খোলো নাই কেন, এটা তো এগ্রিমেন্ট হয়েছে, মানে না কেন? সুতরাং এটা তো আপনার ফ্রি স্টাইল হতে পারে না। তিনি শুধু টাকা ইনকাম করবেন, শ্রমিকদের দিবেন না। 80% আমরা দাবি করি এক্সপোর্টের 80% টাকা আসে গার্মেন্টস থেকে, আপনার শ্রমিকরা ওখানে না খেয়ে থাকে, এটা তো হইল না, বেতন বাকি। আমরা আলোচনায় ফিরবো, আর একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি আর একটা বিরতি, ফিরে এসে আগের মতোই সঙ্গে চাই আমাদের। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি সংস্কার এবং দাবি এই বিষয়ে। আমরা বিরতির আগে ছিলাম সিনিয়র সাংবাদিক এম এ আজিজের কাছে। আমরা ফিরছি খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের আপনার কাছে। আমরা আসলে দাবির বিষয়ে অনেক কথা বলেছি, আমরা একটু সংস্কার নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি এর আগে যে আজকে প্রধান উপদেষ্টা, তিনি তার পক্ষ থেকে, তার প্রেস উইং থেকে বলা হয়েছে যে 6টি সংস্কার কমিশন
কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল যেন আপনাদের সাথে তিনি বসেন এই বিষয়গুলো নিয়ে। আসলে কি প্রত্যাশা করছেন এবং কোন বিষয়গুলো সংস্কার জরুরি মনে করছেন? এর সাথে আরেকটা বিষয় বলি, প্রাথমিক শিক্ষা সংস্কারের কমিটি করা হয়েছে ডক্টর মঞ্জুর আহমেদকে নিয়ে, আর আগের আরেকটি কমিটি জানেন যে মাধ্যমিক স্তরের যে শিক্ষা সংস্কার কমিটি সেটি বাদ দেওয়া হয়েছিল। সার্বিক বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। 6টি কমিশন করা হয়েছে এবং তারা 1 অক্টোবর থেকে কাজ শুরু করার কথা। জি, এখন আমরা যেটা বলছি যে কমিশনের টার্মস অফ রেফারেন্সটা কি, মানে কেউ বলছে সংবিধানের কমিটির কথা বলি, তারা কেউ বলছে সংবিধান পুরাটা লিখতে হবে নতুন করে, কেউ বলছে নতুন করলেই হবে। এই যে বিষয়গুলো এগুলো সেটেল করা প্রয়োজন। তো এই জন্য এটা পলিটিক্যাল পার্টির সঙ্গে কথা বলা দরকার। অনেক বিষয় আছে যে তারা প্রস্তাব করলেও পলিটিক্যাল পার্টিগুলো যদি একমত না হয় আলটিমেটলি এটা কাজ হবে না। ধর শিক্ষার কথা বলছি, শিক্ষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য যে এখন আমাদের ইউনিভার্সিটিগুলোতে অনেক যাতে বিসি অন্টিপত নাই, বিসি তারা নিয়োগ করতে পারছে না, এটা খুব দুঃখজনক ব্যাপার। আওয়ামী লীগের বিরোধী যে কোনো লোককে বিসি নিয়োগ করা যেতে পারে, কিন্তু তারা নিয়োগ করছে না। তার কমিটি করতে পারে যে বিসিগুলো যেগুলো বাকি আছে, এখন অনেকগুলো বাকি, তো তারা একটা কমিটি করে দিলে কমিটি থেকে প্রস্তাবনা করে তারা নিয়োগ করতে পারে। 3 বছর দরকার না, 1 বছর নিয়োগ করে দেখ না, যদি দেখা যায় যোগ্য না, তাহলে 1 বছর পর চেঞ্জ হয়ে যাবে। এই জন্য এটা নিয়ে বসে আছে, অনেকে ক্লাস শুরু হতে পারছে না, এটা বড় দুঃখজনক ব্যাপার। কিন্তু এই জন্য ইমিডিয়েটলি ভিসি নিয়োগ করা প্রয়োজন এবং 3 বছরের না 1 বছর নিয়োগ করা দরকার। ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনার কথার মধ্যেই একটু বলি, সেটি হচ্ছে যে এর আগে যে শিক্ষা সংস্কার কমিটি বাতিল হয়েছিল সেখানে বক্তব্য এসছে যে আসলে ইসলামপন্থীদের আপত্তির কারণে বাতিল হয়েছিল। এর আগে একাধিকবার আমরা দেখেছি যে একাধিক কমিটি এরকম দায়িত্ব দেওয়া হয়েছে, আবার সরিয়েও দেওয়া হয়েছে। তো এই যে পলিটিক্যাল অথবা বিভিন্ন পন্থী, এই পন্থী ওই পন্থী নাম দিয়ে, এটা কি সরকারের জন্য এগিয়ে যাওয়া একটু কি বাধাগ্রস্ত হচ্ছে না? না, কিন্তু কথা হচ্ছে যে ইসলামপন্থীদের জন্য তার বলছে আপত্তির কারণে। আমরা বারবার বলেছি শিক্ষা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেশের ভবিষ্যৎ জেনারেশন গড়ে তোলার জন্য। এখানে দেশের 92% লোকের চিন্তা চেতনার বাইরে কাউকে আমরা এলাও করবো না, এটা কিন্তু পরিষ্কার কথা আমাদের। এটা এই গভর্নমেন্ট থাকুক, যে গভর্নমেন্টই আসুক, এই জন্য তারা তো একটা বোঝা দরকার আছে। তারা আন্দাজ করে ইচ্ছা মতো করলে তো হবে না। তো এই তাদেরকে চিন্তা ভাবনা করে, এবং কমিটির তারা কোনো আলেম কাউকে নেয় নাই, দেশে কোনো আলেম নাই, চিন্তাবিদ নাই, এটা প্রশ্ন তারা করতে পারে। তারা কিন্তু এই কাজটা করেছেন, শুধু কাজে টেকনিক্যাল কিছু লোককে তারা দিয়ে বলেছে। আমরা দাবি করেছি কমপক্ষে 2 জন আলেম রাখতে হবে কমিটিতে। এটি কি প্রাথমিকের ক্ষেত্রেও আপনারা সেই দাবি করবেন? প্রাথমিক তো কমিটি হয়ে গেছে ইতিমধ্যে। না, আমরা তো দাবি এখনো করবো, এটা করবো না কেন? জি, কারণ আমার দাবি হচ্ছে প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার বুনিয়াদী শিক্ষা, মনে রাখতে হবে। সেখানে আমাদের এই মূল্যবোধের যে বিষয়টা আসছে, এটা কিন্তু এখান থেকে শুরু করতে হবে। এটা সেই ইউনিভার্সিটি লেভেলে গিয়ে শুরু করার ব্যাপার না, এখান থেকে শুরু করতে হবে। সেখানে কি করা যেতে পারে এটা পরামর্শ দেওয়ার ব্যাপারে ইসলামের চিন্তাবিদ যারা তারা পরামর্শ দিতে পারবেন। তারা কিন্তু এটা গুরুত্ব দিচ্ছেন না। এটা কিন্তু স্বাভাবিক আন্দোলন হবে, বিরোধিতা হবেই। এই জন্য আমি মনে করি তারা যদি তাদের যে কোনো কমিটি তারা করবেন, দেশের হাজার হাজার আলেম আছে, অনেক পণ্ডিত ব্যক্তি আছেন ইসলামিক্যালি, তাদেরকে তারা রাখতে পারতেন, তারা তো রাখেন নাই। এটাও দুর্ভাগ্যজনক, কিন্তু মনে রাখতে হবে। এই গদবাদা একটা কমিটি হলেই এই আইআর থেকে কিছু লোক নেওয়া হয়, ইউনিভার্সিটি থেকে কিছু লোক নেওয়া হয়, এটা এবং কাদেরকে নেওয়া হয় যারা একটু বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে, এবং কথাবার্তা বললে তো কথা পক্ষে বিপক্ষে দিনই হতে পারে। যদি আমি মনে করি শিক্ষার ক্ষেত্রে তারা যেভাবে করছেন এটা আমি যথেষ্ট মনে করি না। এই কমিটি তারা বানাবেন, এই কমিটির সঙ্গে অবশ্যই আলেমদের সম্পৃক্ত রাখতে হবে। ধন্যবাদ এম এ আজিজ, আপনার কাছে ফিরছি। এবং আজকের কমিটির প্রাথমিক শিক্ষা আমরা দেখেছি 9 সদস্য বিশিষ্ট কমিটির বেশিরভাগই হচ্ছে আমলা, শিক্ষাবিদও 1-2 জন নিয়েছে। সার্বিক অবস্থায় সরকার এটাকে কিভাবে দেখছেন যে 6টি সংস্কার কমিশনের কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে, বসার এই বিষয়টা ইতিবাচক নিশ্চয়ই? না, দেখেন, আমি কাদের ভাইয়ের সাথে শিক্ষার ব্যাপারে একটু আমার ভিন্ন অবস্থান আছে। তবে প্রথমে বলে নেই, 6টা কমিশন গঠন করা এবং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে অঙ্গীকার করেছেন যে আগামীকাল থেকে
এই কমিটি কাজ শুরু করবে, 3 মাসের ভিতরে রিপোর্ট দিবে, তারপরে রাজনৈতিক দল, স্টেক হোল্ডার এদের সাথে মত বিনিময় করে চূড়ান্ত করবে, তারপরে নির্বাচন তারিখ ঘোষণা হবে। এখান থেকে কিন্তু একটা শিফট এখন এসে ধরেন কালকে কাজ শুরু হওয়ার কথা, আজকে এই প্রত্যেকটা কমিশন তার সদস্য কে হবে এখন পর্যন্ত আমরা জানি না। পূর্ণাঙ্গ কমিশনটা ধরেন এটা করা তো সহজ ছিল। ধরেন প্রত্যেকটা কমিশনে যে 6 জনকে বসানো হয়েছে, 6 জনই এক্সপার্ট, 6 জনকে যদি বলতো যে এই শ্রেণীর লোক নেওয়া যাবে না, এদেরকে নেওয়া যাবে, তারা ঠিকই খুঁজে বের করতো এবং তারা সব ফিল্ডে এক্সপার্ট। এই ধরেন 3 সদস্য বিশিষ্ট 5 সদস্য বিশিষ্ট কমিটি যদি করে, এটা সম্ভব ছিল, করে নাই। এখন যদি ফের ফাইল আছে আবার রাজনীতিবিদদের সাথে আলোচনা শুরু করে, সমাধান নেই, সময়টা আরো চলে না, সময়টা না, সমাধানই নাই। এই রাজনীতিবিদদের সাথে আলোচনা করে কোনো সমাধানই হবে না। রাজনীতিবিদদের সাথে ফাইনাল স্ক্রিপ্ট নিয়ে হাজির হবে। কারণ হচ্ছে শোনেন, এর আগে রাজনীতিবিদদের সাথে কথা বলেছিল সংস্কার নিয়ে শুরু করার আগে, তো তখন দেখা গেছে একটা দল থেকে 82টা সংস্কার প্রস্তাব দিয়েছে, সেই দলের 82 জন সদস্যও নাই, এবং প্রায় 4 থেকে 500 সংস্কার প্রস্তাব দিয়েছে। এর সমাধান কে করবে? এই অন্তর্বর্তীকালীন সরকার পারবে? তাহলে আপনার প্রস্তাব হচ্ছে যে একদম আমার প্রস্তাব হচ্ছে আগের যে প্রস্তাব করছিল সেই প্রধান উপদেষ্টা সেই জায়গায় থাকা উচিত ছিল, এবং কাল থেকে পূর্ণাঙ্গ কমিশন কাজ শুরু করবে। কমিশন রিপোর্ট মোটামুটি তাদের দৃষ্টিতে, তারাও তো বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে স্টেক হোল্ডার সাথে কথা বলতো, বলে একটা ফাইনাল স্টেজ দিয়ে তারপরে প্রধান উপদেষ্টা আলাপ করতো, তাহলে এটা তীরে নৌকা ভিড়তো। এখন তো ভিড়বে না। আর শিক্ষার ব্যাপারে একটু বলতে পারবো? দেখেন, আমাদের দেশে ইংরেজি, বাংলা এবং ধর্মীয় শিক্ষা মিলে প্রায় 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে। অর্থাৎ আমরা শুরু থেকে 12 প্রকারের চিন্তার জাতি তৈরি করি, যার ফলে কোনো রাজনীতিবিদ, কোনো রাজনৈতিক দল জাতীয় ইস্যুতেও একমত হতে পারে না। এটা একটা ব্যাকড্রপ। যেমন ধরেন শেখ হাসিনা পালায়া গেছে ভারতে, ভারতে পার্লামেন্টারি পার্টি বসে একমত হয়েছে তাকে শেল্টার দেওয়ার। ইন্ডিভিজুয়ালি মোদী সরকার কিন্তু দায়িত্ব নেয়নি, ওখানে রাহুল গান্ধী টান্ধী সব মিলে বসে সিদ্ধান্ত নিয়েছে, সর্বদলীয়। তারা এটাকে একটা জাতীয় ইস্যু হিসেবে দেখছে, কিন্তু আমরা কোনো জাতীয় ইস্যু হিসেবে দেখতে পারি না। 1, 2 হচ্ছে এখন হচ্ছে 4র্থ শিল্প বিপ্লবের যুগ। এখন হলো উচ্চ মাত্রায় রোবট কাজ করবে, এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, রোবট, আইওটি, ডেটা সায়েন্স ইত্যাদি ইত্যাদি কাজ করবে। এখন আমাদের দেশে সব শিক্ষা থাকবে, তবে প্রয়োজনে। কিন্তু আমরা যেহেতু প্রবাসীরা একটা ভালো অবদান রাখে, এখন আমি তো ধরেন এখন তো কথা বলতে দিচ্ছেন না, আমাকে যে হসপিটালে নিয়েছে একটা রোবট ছেড়ে দিছে, পুরো হসপিটাল ঝাড়ু দিচ্ছে, সে অন্তত 20-30টার কাজ করতেছে। আমি মক্কায় গেছি, এই গত রোজার ভিতরে মক্কায় গেছি আপনার ওমরা করতে, সেখানে দেখছি আমাদের লোকরা ওই ডান্ডা বেলসা ধরে দাঁড়ায় আছে, আর শ্রীলঙ্কা এরা অটো মেশিনে ওয়াশ করতেছে। সুতরাং আপনি যদি অটোমেশনের যুগে, যেখানে স্বয়ংক্রিয়ভাবে কাজ হবে, সেখানে যদি শিক্ষা ব্যবস্থাকে যদি ওইভাবে সাজাতে না পারেন, আর জাতীয় ঐক্যবদ্ধ চিন্তার একটা বেসিক লেভেলে একমুখী শিক্ষা না করেন, তাহলে জাতিকে তো আপনি জাতীয় ইস্যুতে একমত করতে পারবেন না। আর অটোমেশনের যুগের জন্য যদি শিক্ষা ব্যবস্থা তৈরি না করেন, তাহলে এটা সার্টিফিকেট নিয়ে জাতির বোঝা হয়ে যাবে। এখনই তো 20% তরুণ তারা শিক্ষা গ্রহণ করে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, কাজ নাই, এবং তারা বিদেশে যাবে না, কিছু না, কাজ নাই, গ্রামে যান, ঘুরে বেড়ায়, প্যান্ট পরে পরে ঘুরে বেড়ায়। তো এই জন্যে বলছি যে আপনার যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ছাড়া এই আধুনিক যুগে, বিজ্ঞানের যুগে শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ। উনি আমাকে বলছেন যে আমার সঙ্গে দ্বিমত করার কি আছে ওনার, আমি ওনার দ্বিমত করি না। আমি শিক্ষার মূল্যবোধের প্রশ্ন এনেছি প্রাথমিক লেভেলে, কিন্তু এর অর্থে বোঝায় না যে আমরা বর্তমান যুগের বাস্তবতা অনুধাবন করবো না, কারিগরি ক্ষেত্রে আমরা অগ্রগতি লাভ করবো না, এটা আমরা বলতে চাই না। সবই থাকবে, কিন্তু চরিত্র গঠনের যে বিষয়টি, এটা সারা দুনিয়ায় ক্রাইসিস মনে রাখতে হবে, শুধু আমাদের দেশে নয়,
সব দেশের ক্রাইসিস এটা আছে, চরিত্র গঠনের বিষয়টাই, এটা গঠন করার প্রশ্ন আছে। আমরা যেহেতু ধর্মীয় দিক থেকে আমরা মুসলমান, মুসলমানদের মূল্যবোধ যদি না থাকে, সারা পৃথিবীতে মুসলমানদের কী অবস্থা চলছে, এটার মূল কারণ হচ্ছে মুসলমান হিসেবে আমরা পরিচয় দিতে রাজি না। আত্মপরিচয় মানবিক মূল্যবোধ তো শুধু মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য একটা মানবিক মূল্যবোধ, জেনারেল মূল্যবোধ। আর এই যে মুসলিম হিসেবে আমাদের একটা আলাদা স্বাধীনতা আছে, মনে রাখতে হবে। এই বোধটুকু তৈরি না হয়, ছোটো বয়স তৈরি না হয়, তো বড় বয়সে তৈরি হবে না। এবং এই যে যাদের কথা আপনি বলছেন যে এই সমস্ত ডিক্টেটরশিপ তাই চালাবে আমাদের উপরে, এই জন্য আমরা চাচ্ছি জিনিসটা যে প্রাথমিক লেভেলে এই শিশুদের মধ্যে এই মূল্যবোধ গড়ে উঠবে এবং এইভাবে সিলেবাস তৈরি করতে হবে। এর সঙ্গে যে কথা আপনি বলছেন এই ব্যাপারে কোনোদিন মতামত নাই। একটা দক্ষ জনশক্তির প্রয়োজন, কেমন নৈতিক জনশক্তির প্রয়োজন, যোগ্য জনশক্তির প্রয়োজন, এবং আধুনিক যুগের চাহিদা পূরণ করার জন্য যা যা করা সম্ভব সেই তৈরি করতে হবে। এবারে কোনো দ্বিমত নেই আমাদের, করতে চাই আমরা। ডক্টর কাদের, আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে নিশ্চয়ই যে আলেমরা আছেন বা আরবি শিক্ষিত বা ইসলামিক মূল্যবোধের যারা শিক্ষিত তারা জেনারেল যেগুলো আছেন সেগুলো মূল্যবোধের বিষয়টি দেখবেন, কিন্তু পাশাপাশি সেই কমিটিতে অন্য যারা থাকবেন তারা যদি কোনোভাবে আপনাকে সাজেশন করেন বা পরামর্শ দেন যে না, আরবি শিক্ষার মাধ্যমগুলোতে এই বিষয়গুলো ইনক্লুড করা দরকার, সেইগুলো কি গ্রহণ আসলে আমাদের আরবি শিক্ষিত প্রতিষ্ঠানগুলো করবে? মাদ্রাসার মধ্যেও কিন্তু কয়েকটা মাদ্রাসা আছে, কাউমি আছে, আপনার আলিয়া আছে, বিভিন্ন ধরনের আছে, তারা কি এগুলো করতে চাইবে? তখন তাদেরও তো পরামর্শ থাকতে পারে যারা জেনারেল শিক্ষিত যে আরবির এই প্রতিষ্ঠানগুলোতে এই সংস্কার দরকার। ধরুন এই যে মাদ্রাসার কথা বলছেন আপনি, পাকিস্তান মাদ্রাসা শিক্ষা কিন্তু পরিবর্তন আসছে, মনে রাখতে হবে। সেখানে আধুনিক সাবজেক্ট ঢুকানো হয়েছে, কেমন, এবং ভারতও কিছু পরিবর্তন আনা হয়েছে এই ব্যাপারে। এটা অসম্ভব কোনো ব্যাপার না, কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে কেউ চাইতে পারে, না চাইতে পারে, কিন্তু জেনারেলি সবার চাহিদা আছে। মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক, যুগের চাহিদা আছে। এই জন্য এটা সবার জন্য কমন চাহিদা। কিন্তু এই যে কম্পিউটার সম্পর্কে জ্ঞান অর্জন করা, এইসব কমন চাহিদা, এই জন্য এটা কোনো সমস্যা আমি মনে করি না। কিন্তু যেহেতু জাতীয় শিক্ষার ক্ষেত্রে ব্যাপারে যেহেতু ইস্যুটা আসছে, যে এখানে আমরা কেন বলি আলেমরা রাখতে হবে, আলেমরা রাখলে যে ধর্মহীন লোকেরা যারা আছে এরা যে সমস্ত শাসন দেবে এগুলা তারা প্রতিবাদ করতে পারবে, তারা রোধ করতে পারবে। আমরা আধুনিক শিক্ষা বন্ধ করতে চাই না। আধুনিক শিক্ষা মানে ধর্মহীন শিক্ষা নয়। আমাদের ইস্যু হচ্ছে এখানে ধর্ম বাদ দিয়ে নয় আধুনিক শিক্ষা, আমাদের ধর্ম থাকবে, আধুনিক শিক্ষাও থাকবে। ধন্যবাদ। আমি আজিজ ভাই 2 মিনিটের মধ্যে এই প্রশ্নটার জবাব চাচ্ছি। একটা হচ্ছে যে ধর্মীয় যারা জ্ঞান রাখেন তাদেরকে ইসলামিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাবনা আপনি জানেন নেওয়া হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এখন মাধ্যমিক যারা এখন স্কুল কলেজে পড়ে, আমাদের যারা সন্তান আছে, আমরা জানি যে কয়েকদিন আগে দেখানো হয়েছিল যে একরকম শিক্ষা একরকম পরীক্ষা হবে, এখন আবার একরকম পরীক্ষা হবে। এই যে গিনিপিক বানানোর কৌশল তাদেরকে, হ্যাঁ, শিক্ষকরা বুঝতেছেন না কি হবে, শিক্ষার্থীরা বলতেছেন যে হ্যাঁ আমার সামনের পরীক্ষার সময় আবার পাল্টে যায় কিনা, এরকম একটা বিষয়। এই যে শিক্ষা ব্যবস্থাটা নিয়ে এত এক্সপেরিমেন্ট চালানোর যে বিষয়টা হচ্ছে, আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে, আমার বেয়াদবি হয় বলতেই হয়, তারা কনফিউজ শিক্ষা নিয়ে। কোন শিক্ষাটা প্রয়োজন এটাই বুঝতে পারে না। আপনি দেখেন প্রায় 55 থেকে 56টা পাবলিক ইউনিভার্সিটি আছে, আপনার 110-15টা আলিয়া মাদ্রাসা আছে, 60,000-এর কাছাকাছি কওমি মাদ্রাসা আছে, এবং কওমি মাদ্রাসাগুলো কিন্তু তারা আলাদাভাবে বোর্ড আছে, তারা সার্টিফিকেট দেয়। সঠিক। অর্থাৎ এই জন্য বলছি যে একটা স্বাধীন দেশে শিক্ষা ব্যবস্থা তো ফ্রিস্টাইল হতে পারে না। এই জন্যে আমি বলছি যে আলেম আমরা থাকবে একটা লেভেল পর্যন্ত, ধরেন এসএসসি পর্যন্ত একটা কমন এডুকেশন থাকবে, সেখানে ধর্মও থাকবে, বিজ্ঞানও থাকবে, সবই থাকবে। জাতি গঠন যেটা বললেন, জাতীয় মূল্যবোধ, হ্যাঁ, আমরা ছোটোবেলায় বলছি কানারে কানা বহি না মনে দুঃখ পাবে, হ্যাঁ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে, এগুলো তো নাই, এরকম এগুলো নাই। এই ফুলের মতো আদর্শ লিপি পড়তাম, এখন তো নাই। আমার কথা হলো যে ধরেন বিদেশে যেটা আছে, রাস্তা চলা, কোন জায়গায় ময়লা ফেলা, সবই শিক্ষা দেওয়া হয়।
আমরা একটা শিক্ষা ধরেন 10 বা 8 পর্যন্ত একটা শিক্ষা, কমন শিক্ষা, তারপরে যার যেটা পড়তে চায় স্পেশালাইজেশন থাকবে, ধর্মও থাকবে, বিজ্ঞানও থাকবে, ফিজিক্সও থাকবে, বাংলাও থাকবে, সব। কিন্তু আমরা তো ওই জায়গায় চিন্তাই করছি না। জি জি, তো নৈতিক শিক্ষার ব্যাপারে আমাদের কোনো বিরোধ নাই, কোনো বক্তব্য না, আমাদের বিরোধ নাই, কিন্তু বিরোধটা হচ্ছে এটা অবশ্যই একটা লেভেল পর্যন্ত। ধন্যবাদ। একটা লেভেল। এখন মাস্টার্সে যায় তো নৈতিক শিক্ষা দিয়ে লাভ নেই, একদম ছোট অঙ্কুরেই করতে হবে সেটা, শুরু থেকেই করতে। ধন্যবাদ। আমরা একটু রাজনৈতিক ইস্যুতে আসি। সংস্কার নিশ্চয়ই রাজনীতি, সংস্কার বাইরে নয়, সেটি নিশ্চয়ই আমরা ঠিক জানি না যে আমরা সংস্কার সরকারের বলছি, দেশ পরিবর্তনের বলছি, আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে সংস্কার কতটুকু হচ্ছে? ডক্টর কাদের আমাদেরকে একটু বলবেন, আপনাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা কতটুকু হচ্ছে? এখন সেটা তো এটা তো আপনি বহু বছরে বললেন, তো এটা তো আমার পক্ষে বলা কঠিন। আমার দল আমি বলতে পারি যে আমার দলে এইসব সব চর্চা আছে, কোনো আমরা অগণতান্ত্রিকভাবে কোনো কাজ করি না। আর আলোচনা করে নেতা নির্বাচন শুরু করে টাইমলি নেতা নির্বাচন হয় আমাদের, এবং সব দলের হয়তো হয় না, কিন্তু আমি মনে করি যে দেশে গণতন্ত্র করতে হলে দলগুলোকে গণতান্ত্রিক হতে হবে, এই ব্যাপারে কোনো দ্বিমত অবকাশ নাই। জি, আপনাদের সামনের যদি নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই নির্বাচনের দিকে আগাবে, আজকে প্রধান উপদেষ্টা বলেছেন খুব দ্রুতই নির্বাচনের দিক তারা আগাবে সংস্কারগুলো করে। সেই নির্বাচনে আমরা দেখেছি যে ইসলামিক দলগুলো এক প্ল্যাটফর্মে আসার একটা কথা আমরা শুনছি, কতটুকু এগিয়েছে? কাদের সামনে কাদেরকে নেতৃত্ব দিবেন, কাদের নেতৃত্বে দলগুলো একতাবদ্ধ হচ্ছেন? আমরা কোন নেতৃত্বের কথা, আমি যে কথাটা বলছি বা আমরা যে কথাটা বলছি, এটা হচ্ছে ইসলাম এই পন্থী দলগুলো নির্বাচনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। নির্বাচনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া মানে হচ্ছে একটা আসনে একটি দল একটি প্রার্থী থাকবে, একটি বাক্স থাকবে, ইসলামের বাক্স একটাই থাকবে। যার যেখানে প্রভাব আছে, যার যেখানে স্কোপ আছে, এরা পর্যালোচনা করে এখানে দেওয়া হবে। আর জায়গায় আরেক দলের, ইসলামী দল আরেক দলে দেওয়া হবে, এবং বাকি দলরা তাকে সাহায্য করবে, সমর্থন করবে, সহযোগিতা করবে। আমরা এভাবে ঐক্য চাই এখন বর্তমানে, কোন নাম দরক্ষ জোট মোট এগুলো নয়। আপনাদের সেই ঐক্যের সামনের কাদেরকে বেস করে আপনারা সেই ঐক্যটা করবেন? না, ইসলামের যে কটা বাংলাদেশে আছে যেগুলো এখন মোটামুটি সক্রিয় আছে, তাদের মধ্যে ঐক্যটা হবে। আমরা সম্ভাবনার জায়গাটা কি আপনারা দেখছেন একসাথে হওয়ার পরে? সম্ভাবনা আপনাদের কাছে কি? আমরা সম্ভাবনা দেখছি, সম্ভাবনা ধরেন আমরা এ পর্যন্ত কথা বলেছি, কথা তাদের সঙ্গে বলেছি, সবাই বলছে আইডিয়া ইজ গুড, আমরা এগোনো উচিত, চেষ্টা করা উচিত। না, এটা তো আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা, কিন্তু জনগণের কাছে এই সম্ভাবনার জায়গাটায়, এবং রাজনৈতিক দল তো ঐক্য করবেন নির্বাচনে জিততে, তো জনগণ আপনাদের কতটুকু নিবে? আমরা জনগণ কতটুকু নিবে এই প্রশ্ন না করে বলা যায়, এরা জনগণের চাহিদা এটাই। বিশেষ করে ইসলামের প্রতি যাদের সাপোর্ট আছে, এরা সবাই বলছে আপনারা একই আসেন না কেন, এবং কেউ বলে যে একই আসলে আপনারা এবার করতে পারবেন। জনগণের মধ্যে যে চাহিদা আছে, আমরা এক হতে পারলে একটা বড় চাহিদা তৈরি হবে। জি, আপনারা কি আপনাদের এই দলের বৃহৎ দল হিসেবে ইসলামিক দলের কি জামাত ইসলামীকে সামনে রাখছেন? না, আমরা কাউকে সামনে রাখছি না, আমরা সবাইকে জামাত, চরমোনাই এবং সমমনা ইসলামী দল যে কয়টা আছে, হেফাজতকে আমরা আমাদের আইডিয়া হচ্ছে হেফাজত জায়গায় থাকবেন, এজ এ প্রেশার গ্রুপ তারা থাকবেন। যদি ইসলামের দলগুলো ঐক্যবদ্ধ প্রার্থী দেয়, হেফাজত সমর্থন জ্ঞাপন করবে, নিজেরা কিন্তু ইলেকশন করবে না। ধন্যবাদ। আমরা একদমই শেষ দিকে, আজিজ ভাই সম্ভাবনার দরজা দেখছেন, 1 মিনিটের মধ্যে একটু বলবেন। না, ধরেন 1,500 লোক ছাত্র জনতা মারা গেছে, একটা বৈষম্যহীন সমাজ, গণতান্ত্রিক সমাজ, সুশাসন, আইনের শাসন, এবং রাজনৈতিক কোনো দল এখানে প্রস্তুত না আমি মনে করি। আমাদের সামাজিক সূচকে অনেক এগিয়েছি, একমাত্র রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। এখনও আপনি দেখেন, আমি এই সমালোচনাটা করতে চাইতাম না, তবু বলি যে এই যে শহীদ যারা হলো, তারা তো এই ধরনের একটা দেশ চাইছে। আপনি যে বললেন এই যে সময় দিতে পারবেন না, আমার বক্তব্য হলো এই দেশের কোনো বড় রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র নাই, সুতরাং গণতান্ত্রিক দেশ হবেটা কি করে? ক্ষমতায় গেলে তো একই লাউ আর। অনেক অনেক ধন্যবাদ। তারপরও আমরা
সম্ভাবনা দেখতে চাই প্রিয় দর্শক। তবুও আমরা রাজনৈতিক দলের দিকেই তাকিয়ে থাকব, তারা তাদের মধ্যে যতটুকু ভুল আছে সেই ভুলগুলো শুধরে আমাদের এই যে জুলাই বিপ্লবের শহীদদের যে চেতনা ছিল, ৭১-এর যে চেতনা ছিল, আমাদের যে দেশের ধর্মীয় মূল্যবোধের মানুষদের যে চেতনা, সেই চেতনার আলোকে সুন্দর, বৈষম্যহীন এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র সবাই মিলে গড়ে তুলবে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।